শরতের এই পড়ন্ত বিকেলে উপস্থিত সকল দর্শক এবং শ্রোতাদের জানাই শুভ অপরাহ্ন। উচ্চারক আবৃত্তিকুঞ্জের নিয়মিত অনলাইন আয়োজন অন্তপুর নিকট দূরে ১৭তম পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন যারা, তারা হলেন কথামালায় থাকছেন অতিথি আলোচক হিসেবে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত ট্রাস্টি মেম্বার এবং উচ্চারকের শুভানুধ্যায়ী পরিষদের অন্যতম সদস্য, যিনি বর্তমানে কানাডা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, মিজানুর রহমান। এরপরেই থাকছেন, স্বাগত জানাই আপনাকে। আসসালামু আলাইকুম, আপনাদেরকে সবাইকে স্বাগতম। অনুষ্ঠানে অতিথি আবৃত্তি শিল্পী হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দেশের সাংগঠনিক আবৃত্তি চর্চার অন্যতম যোদ্ধা এবং টিভি উপস্থাপক, ঐতিহ্যবাহী সংগঠন সনন ঢাকায়ের সঙ্গে যুক্ত মাশকুর এ ছাত্তার কল্লোল। স্বাগত জানাই আপনাকে। আমাদের সাথে আরো যুক্ত হবেন ভারতের পশ্চিমবঙ্গের অন্যতম আবৃত্তি শিল্পী এবং টিভি উপস্থাপক সুস্মিতা সরকার। আমরা তাকে নেটওয়ার্কের গোলযোগের কারণে হয়তো কিছুক্ষণ পর পাব। এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন স্বপ্নযাত্রী চট্টগ্রামের সম্মানিত যুগ্ম সম্পাদক এবং টিভি উপস্থাপক উমেশ সিং মার্মা। নমস্কার দিদি। এবং আমাদের সাথে যুক্ত আছেন উচ্চারক আবৃত্তিকুঞ্জের দীর্ঘদিনের পথ চলার সাথী এবং সম্মানিত অর্থ সম্পাদক শামিমা ইয়াসমিন। সুস্বাগত। সুধী, আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই যুক্ত হতে চাইব আমাদের আজকের কথামালায় অতিথি আলোচক হিসেবে যিনি আছেন তার সাথে, মিজানুর রহমান। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমরা আজকে আপনাকে পেয়ে ঋদ্ধ হয়েছি। আপনি সুদূর কানাডা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এটি আমাদের পরম সৌভাগ্যের ব্যাপার। সেখানে সাথে আজকে এভাবে যুক্ত হওয়াটা আসলে অনলাইনের মাধ্যমে হচ্ছে বলেই আজকে আমরা আপনাকে এত কাছে পেয়েছি। আপনার বক্তব্য কি এই প্রসঙ্গে? আমি আসলে যত দূরেই থাকি, আমার সাথে উচ্চারকের আপনাদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ফারুক তাহেরের সাথে দীর্ঘদিনের সম্পর্ক। পত্রিকায় কাজ করার সাংবাদিকতা সূত্রে, আমি সাংবাদিক না কিন্তু উনি সাংবাদিকতা সূত্রেই আমার সাথে দীর্ঘদিনের পরিচয়, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে। এবং ওনার সুবাদে বা ওনার আমন্ত্রণে আমি আপনাদের অনেকগুলা কবিতা আবৃত্তি অনুষ্ঠানে, চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে এবং আপনাদের বিভিন্ন ইভেন আপনাদের উচ্চারকের অনেক পারিবারিক অনুষ্ঠানেও বেশ কয়েকটি অনুষ্ঠানে আমি আমন্ত্রণ পাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। আর আমার এখানে এখন ভোর 6:30 বাজে। আমার মনে হয় আপনাদের এখানে আমি ভুল না করলে বিকাল 5টা বা এমন কিছু একটা সময় হবে। তো আমি আসলে উচ্চারক আবৃত্তি কুঞ্জের কার্যক্রম সাথে অনেকটাই সম্পৃক্ত। এর কারণ হচ্ছে শুদ্ধ বাংলা বলার যে বা উচ্চারণ করার যে প্রয়াস উচ্চারক প্রথম থেকে এই কার্যক্রমে অবদান রেখে আসছে, সেটা কবিতা আবৃত্তির মাধ্যমে হোক। আমরা আসলে বাংলাদেশিরা বা বাঙালিরা শুদ্ধ বাংলা উচ্চারণে অনেকটাই পিছিয়ে আছি। তো উচ্চারকের কবিতা আবৃত্তি বলেন এবং বাংলা ভাষা উচ্চারণের চর্চা বলেন, দুটি ওতপ্রোতভাবে একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে আমি মনে করি, যেটা আমাকে উচ্চারকের সাথে সংযুক্ত থাকার জন্য অনেকটাই চরম অনুপ্রেরণা জুগিয়েছে। তো আজকের আলোচনা অনুষ্ঠানে আমাকে অতিথি করার জন্য আমি উচ্চারক আবৃত্তি কুঞ্জকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই, এবং আপনাদের সাথে থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।
সো দীপা, আপনি আপনার অনুষ্ঠান শুরু করতে পারেন, আমি আপনাদের সঙ্গেই আছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ দাদা। আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব। এই পর্যায়ে আমরা চলে যেতে চাই আমাদের অতিথি আবৃত্তি শিল্পী মাশকুর এস আত্তার কল্লোল স্যারের কাছে। শুভ অপরাহ্ন দাদা, কেমন আছেন? কিভাবে চলছে এখনকার পরিস্থিতিতে সময়কাল? শুভ অপরাহ্ন। উচ্চারক আবৃত্তিকুঞ্জ এবং ফারুক তাহের দুটো আমার কাছে মনে হয় যেন একেবারে পরিপূরক এবং একেবারে পরস্পর ভাবে যুক্ত। তো আজকে আমাদের যিনি অতিথি আছেন মিজান ভাই, তাকে, আমাদের যারা আবৃত্তি শিল্পী রয়েছেন তাদেরকে, আবৃত্তিকুঞ্জের বন্ধুদের এবং যে সমস্ত দর্শক শ্রোতা যুক্ত হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি উচ্চারক আবৃত্তিকুঞ্জ এবং ফারুক তাহেরকে আমাকে এখানে আমন্ত্রিত আবৃত্তি শিল্পী হিসেবে আবৃত্তি করবার সুযোগ দেওয়ার জন্য। আমি কি আবৃত্তি করব? আমরা আসলে আপনাকে পেয়ে ধন্য হয়েছি। অবশ্যই আপনার মতো মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছেন, এটি আমাদের পরম সৌভাগ্যের বিষয়। আপনার কাছ থেকে প্রথম কোন আবৃত্তিটি শুনবো আজকে? আচ্ছা, আমি প্রথমে ছোট্ট, আমরা সবাই জানি যে বাংলাদেশ এটি ঠিক নতুন নয়, তবে ইদানিং প্রায় অতিমারির মতো, মানে করোনা অতিমারির মতো নারীদের উপরে শারীরিক এবং মানসিক ভাবে নিপীড়ন করা এবং তাদের উপরে বিভৎস যে পাশবিক শারীরিক নির্যাতন চালানো, সেটি অতি সম্প্রতি খুব বেড়ে গেছে বলে মনে হচ্ছে। সেটিকে কেন্দ্র করে একটি ছোট্ট কবিতা, আজকে এটি প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয়েছে, রুবি রহমানের লেখা কবিতা মেয়ে, ছোট্ট কবিতা। এরপরে আমি জীবনানন্দ দাশের আরেকটি ছোট্ট কবিতা পড়ব। মেয়ে, রুবি রহমান। মেয়েকে বাইরে যাবার কে দেবে নিরাপদ ঠাঁই? কিভাবে কতকাল আর বাঁচবে স্থান যার নাই? খান সেনাদের ধরনে অত্যাচার করছে যে, সে নিজ দেশের লোক মানতে ছন্দ লাগছে যে। জ্বলছে আগুন 10 দিকে, আমরা সকলে মানুষ, হেস্তনস্ত তো হোক থাকতে মানুষের হুশ। রবি রহমানের এই কবিতার মধ্যে দিয়েই আমি নিন্দা জানাচ্ছি সেই সমস্ত মানুষরূপী দানবদের যারা নারীদের উপরে এ ধরনের অমানবিক নির্যাতন চালাচ্ছেন তাদের প্রতি, এবং সংহতি প্রকাশ করছি যারা শুভবুদ্ধির মানুষও রয়েছেন যারা এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছেন, তাদের প্রতি আমি একাত্মতা প্রকাশ করছি। পরে আমি জীবনানন্দ দাশের একটি বিরাহাত্মক প্রেমের কবিতা ছোট্ট 25 বছর পরে আবৃত্তি করবার চেষ্টা করছি। শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে, বলিলাম একদিন এমন সময়ে আবার আসিও তুমি, আসিবার ইচ্ছা যদি হয় 25 বছর পরে। এই বলে আমি ফিরে আসিলাম। তারপর কতবার চাঁদ আর তারা মাঠে মাঠে মরে গেল, ইঁদুর বেচারা জ্যোৎস্নায় ধান খেতে খুঁজে এলো গেল, চোখ বুঝে ডানে আর বাঁয়ে ঘুমায় পড়িল কত কেউ। রহিলাম জেগে আমি একা, নক্ষত্র যে বেগে ছুটিছে আকাশে, তার চেয়েও আগে চলে আসে যদিও সময় 25 বছর, তবু কই শেষ হয়। তারপর একদিন আবার হলদে তিনো ভরে আছে মাঠে, পাতায় ডাটে কুয়াশা ভাসিছে দিকে দিকে, চড়ুইয়ের ভাঙা বাসা শিশিরে গিয়াছে ভিজে, পথের উপর পাখির ডিমের খোলা ঠান্ডা করু করু, শশা ফুল দু একটা নষ্ট সাদা শাঁসা, মাকুড়ির ছেঁড়া জাল লতায় পাতায়, ফুটফুটে জ্যোৎস্না রাতে পথ চেনা যায়, দেখা যায় কয়েকটি তারা ওই হেম আকাশের গায়ে।
ইঁদুর বেচারা ঘুরে যায় মাঠে মাঠে, খুদ খেয়ে ওদের পিপাসা আজও মেটে। 25 বছর তবু গেছে কবে কেটে, 25 বছর তবু গেছে কবে কেটে, 25 বছর তবু গেছে কবে কেটে। পড়লাম জীবনানন্দ দাশের বিরহাত্মক প্রেমের কবিতা 25 বছর পর। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর আবৃত্তির জন্য। এই পর্যায়ে আমরা যুক্ত হতে চাই স্বপ্নযাত্রী চট্টগ্রামের অন্যতম সদস্য এবং যুগ্ম সম্পাদক উমে সিং মার্মার সাথে। দিদি কেমন আছেন? আমি আছি, ভালো আছি। তুমি কেমন আছো? অনেকদিন পর আমিও দেখলাম, ভালো আছি। একদম অনলাইনে হ্যাঁ, দেখা আপনাকে আসলে এভাবে অনলাইনে যতটুকু যুক্ত আমি হতে পারা কৃতজ্ঞতা যায়। জানাই। হ্যাঁ, আসলে ঠিক আছে, নেটওয়ার্কে কিছু গোলযোগ হচ্ছে হয়তোবা, বন্ধু সংগঠন উচ্চারক তারপরেও আবৃত্তি, হ্যাঁ গোলাযোগ হচ্ছে আস্তে হ্যাঁ ঠিক আছে দিদি, আমরা প্রথমে আপনার কাছ থেকে কোন কবিতাটি শুনছি আজকে? আর শুরুতেই তো অবশ্যই বন্ধু সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জের নিয়মিত আয়োজন অন্তঃপুর নিকট দূরের 17তম পর্বে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি এবং আমার দল স্বপ্নযাত্রীর পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জানাই। শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি এবং সহ আবৃত্তি শিল্পীদের, সেই সাথে দর্শকদের। পুরোটা দেশ আজ উত্তাল। বেশ কিছুক্ষণ আগে আমাদের আবৃত্তি শিল্পী এই কথাটি বলেছেন, আমিও তার সাথে বলতে চাই, আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখতে চাই। নারীর প্রতি বৈষম্য বুঝে যাক, নারী মা বোনের যাক, এটি না বলে আমরা নারীকে মানুষ হিসেবে বিবেচনা করি আজকে থেকে, এই মুহূর্ত থেকে। তারই প্রেরণায় আমার আজকের কবিতা, আজকের প্রথম নিবেদন কবি কবিতা সিংহের কবিতা আমি সেই মেয়ে। আমি সেই মেয়েটি, সে মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দী, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না, তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সে মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি যে জন্ম থেকে বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ, নাক, মুখ, নাক, চুল, রং নিয়েই দর কষাকষি। কালো না ফর্সা, খাদা না টিকালো, লম্বা না বেটে, খুঁতখুঁতে না কাঁদা কাদা, যার মাথার বাইরেটা নিয়ে সকলের ভাবনা, মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদতেও লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, হিটে করছে না, ক্লান্ত হচ্ছে, আর পারছি, আর পারছি। আমি সেই মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছিল পুতুল, পুতুলের আদর পাবার জন্য, পুতুলের সংসার বানানোর জন্য। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্বে হয়েছে গর্বিণী। একাদশের দিন অবুঝ দশমী বালিকায় তৃষ্ণায় আটক আতুরে ঘরের মাটি লেপন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে মুখ থুবড়ে পড়েছে সতী কাগারে, জড়িয়ে পড়েছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিকে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি,
পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে বিংশ শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি সে মেয়েটি যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছিলে বলে যায়, চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সকল স্বামীদের গিন্নিরা, শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির কুর্তি, বুদ্ধির চেয়ে দীপ্তিমান হয়ে ওঠে অন্ধকারী হীরা পান্না। আমি সেই মেয়েটি। জানেন জানেন আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটি বছর ভুলের পর ভুল ফুল করে চলেছে। অন্ধকারের দিনে ফিরতে পারি না বলি কি আমি অপমানের জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে চাই দুঃখের দিকে। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সে অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মে আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছে। আমি আজ প্রেমের জন্য খেলে যাচ্ছি আরাম, শোভার্জিত সাকান্যের জন্য খেলে যাচ্ছি হৃদদাসের চর্বচস্য, জেগে থাকার জন্য খেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য খেলে যাচ্ছি সুখ, জ্ঞানের জন্য খেলে যাচ্ছি অন্ধতা, আনন্দের জন্য খেলে যাচ্ছি সাফল্য, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে জ্বলছে দিশারীদের শিক্ষার মহান আগুন। আমি সেই মেয়েটি। আপনারা আপনারা নিজের দর্পণ খুলে আমাকে দেখুন, আমাকে চিনুন, আমাকে চিনুন। ধন্যবাদ দিদি। আসলে আমাদের এখনকার এই যে পরিস্থিতি চলছে, সামাজিক অবক্ষয়ের যেন একটি ছোট্ট চিত্র চলছে এখন। আমরা চাই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক। এই পর্যায়ে আমি চলে যেতে চাইব। আজকে আমরা পেয়েছি আমাদের সাথে যাকে, তিনি হলেন পশ্চিমবঙ্গ থেকে সুস্মিতা সরকার। তাকে আমরা যুক্ত করতে পেরেছি আমাদের সঙ্গে। তাকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। দিদি কেমন আছেন? এই পরিস্থিতিতে যতটা ভালো থাকতে চেষ্টা করছি আমরা সবাই, সেরকম সবার মতো আর কি নিজের জায়গা থেকে চেষ্টা। আমার আজকে সকলকে আমার কৃতজ্ঞতা এই অনুষ্ঠানে উচ্চারকের আয়োজনে আমাকে যুক্ত করবার জন্য। এখানে যে বন্ধুরা এখানে এসে পেলাম বা দেখতে পাচ্ছি, কবিতার মাধ্যমে এই যে যোগাযোগ, এটা একটা অন্যরকম আনন্দ দেওয়া, অন্যরকম ভালো লাগা। সব মিলিয়ে কবিতার সাথে ভালোই লাগছে। ধন্যবাদ দিদি। আমরাও আপনাকে পেয়ে আজকে সমৃদ্ধ হলাম। এত দূর থেকে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, যদিও কাছে, একেবারে কাছ থেকে শুনবো আপনাকে আজকে। প্রথমে কোন কবিতাটি দিয়ে শুরু করবেন? কোনো কিছু শুরুতেই যেটা মনে পড়ে বা যার কথা মনে পড়ে তিনি রবীন্দ্রনাথ। আর কবিতার মাধ্যমে আমরা তো নিবেদন করি নিজেদেরকে, নিজেদের ভালো লাগা খারাপ লাগা সবটুকুকে। তাই শুরু করছি রবি ঠাকুরের অঞ্জলি দিয়ে। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে, যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ নিবেদন, যে পূর্ণ প্রণাম খানি মোর অন্তরের চিরজীবনের অনির্বাণ বাণী, জ্বালায় রাখিয়া গেল আরতির সন্ধ্যা দীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছিলে এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণে বরিশনে, কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছো
মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবার প্রণাম। সবাইকে প্রণাম জানাই কবিতার হাত ধরে এরকম একটা আয়োজনের জন্য। ধন্যবাদ দিদি। রবীন্দ্রনাথ আসলে এমন একজন যাকে ছাড়া আসলে আমাদের সাহিত্য অঙ্গনে কোনো কিছুই চিন্তা করাটাই যায় না। সুতরাং প্রতিটি অনুষ্ঠানে আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ যে কোনো ভাবেই হোক আমাদের সাথে থাকেন, সাহিত্যের সাথে থাকেন। এটি আমাদের একটি বড় পাওয়া যে তার মতো একজন মানুষ আমাদের বাংলা সাহিত্যের অনবদ্য একজন স্রষ্টা। এই পর্যায়ে আমরা যুক্ত হব উচ্চারক আবৃত্তিকুঞ্জের অন্যতম সদস্য শামীমা ইয়াসমিনের সাথে। আপু কেমন আছেন? ভালো আছি দীপা, ধন্যবাদ। ধন্যবাদ আপু। আজকে এই পর্যায়ে আমরা কি শুনবো আপনার কাছ থেকে? আচ্ছা, আজকের অনুষ্ঠানের শুরুতেই উচ্চারক আবৃত্তিকুঞ্জের নিয়মিত আয়োজন অন্তঃপুর নিকট দূরে 17তম পর্বে যারা উপস্থিত আছেন সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমান সাম্প্রতিক সময়ের যে নারী নির্যাতনের ঘটনাটি ঘটছে, কল্লোল ভাই এবং দিদি বললেন, আমিও তার সাথে নারীদের প্রতি এই সহিংসতায় যারা আছে যুক্ত আছে বা যারা করছে, ধর্ষক যারা, তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আমিও জ্ঞাপন করছি এবং তাদের শাস্তি কামনা করছি। আমি এই পর্যায়ে পড়ছি প্রণয় ক্রান্তির দুটি কবিতা মিলে একটি কবিতা কোলাস। একটি হচ্ছে আমি কবিতা এবং আরেকটি হচ্ছে নারী এখনো। আমাকে চেনো, আমি শক্তি, আমি মহাপ্রাণ, আমি আমাকে পাওয়ার জন্যে করি সত্যানুসন্ধান। নারী, তুমি কত ভাগ হয়েছ নারী, চেতনা বা সত্তায়, হওনি এখনো শতভাগ বরং পড়ায়। আমি সত্য, আমি সৃষ্টির ইতি কথা, আমি শুরু ও শেষ, আমি অশেষ, আমি অস্তিত্ব চির অবিনাশী। এখন রয়ে গেলে নারী পুরুষতন্ত্রধারী, রয়ে গেলে কৃতদাস অবচেতনায়। আমি মহাবিস্ফোরণ, আমি প্রসারণ অনন্ত, আমি নক্ষত্র চূর্ণ, আমি ক্ষুদ্র কণা, আমি সূক্ষ্ম তন্তু, আমি ঢেউ বৃহৎ ক্ষুদ্র, আমি উজ্জ্বল উদ্ভাসিত আলো, আমি করি দূর সব অন্ধকার কালো। এখন পাওনি খুঁজে নিজ সত্তা, সেখুনি ভালোবাসতে আপন মর্যাদা। আমি কালো গহ্বর, আমি করি গ্রাস নেহারিকা যত, আমি সংকোচন অতি ক্ষুদ্র, আমি আবর্তন, আমি বিবর্তন, আমি স্থান, আমি মহাকাল, আমি ছুঁড়ে ফেরি সব ঐতিহ্য জঞ্জাল। আমি ধ্বংস, আমি সৃষ্টি, আমি স্রষ্টা অনন্য, আমি চির ফিনিক্স, আমি জোড়া দিই ছাই ভস্য, আমি আসি ফিরে বারংবার। এখনো চাও নির্ভরতা পুরুষে, চাও প্রবল প্রখর প্রচন্ড সে পুরুষ, চাও নাকি তবে বন্ধু হিসেবে পুরুষ রূপী মানুষ। আমি প্রেম, আমি প্রেম রিক্ত ব্যথা, আমি গদ্য নই, আমি পদ্য নই, আমি অনবদ্য একই সাদা সিধে কথা। চিন্তার বৃত্তাকার আবেশে জন্ম তোমার, এখন সময়। যাও রে বৃত্ত ছেড়ে মুক্ত চিন্তার আভাসে, যাও রে বৃত্ত ছেড়ে মুক্ত চিন্তার আভাসে, যাও উড়ে যাও বৃত্ত ছেড়ে মুক্ত চিন্তার আভাসে। ধন্যবাদ। ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য। এ পর্যায়ে আমরা আবারও যুক্ত হতে চাইব মিজানুর রহমান আমাদের অতিথি আলোচকের সাথে। দাদা, এই যে আজকাল যে পরিস্থিতিটা চলছে বাংলাদেশ তথা ভারতেও এর কিছু কিছু প্রতিফলন দেখা যাচ্ছে, তার উপরে এখন করোনার যে একটা পরিস্থিতি চলছে, সব মিলিয়ে আপনার অভিমতটা কেমন?
কিভাবে আমাদের সামাজিক অবক্ষয়টা আসলে বাংলাদেশের রোধ বর্তমান করা যায়? পরিস্থিতি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে সাম্প্রতিক সময়ে ধর্ষণের যে কয়েকটি ঘটনা ঘটে গেল তা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তো আমি আনন্দিত যে প্রতিবাদের ভাষা শুধুমাত্র সাংবাদিক, সুশীল সমাজের নয়, প্রতিবাদের ভাষা কবিতার মাধ্যমে, কবিদের মাধ্যমেও পরিস্ফুটিত হচ্ছে। তো এভাবেই আমাদেরকে এগিয়ে আসতে হবে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আসলে আমাদের মানসিকতা, মূল্যবোধ সবকিছুই সমৃদ্ধ হওয়া দরকার এবং সমাজের প্রতিটি স্তরের থেকে এর প্রতিবাদের ভাষা যে যেভাবে যে স্তর থেকে করে আসছে এবং বাঙালি তথা বাংলাদেশি, বাঙালি, এপার ওপার বাংলার প্রত্যেকটি জনগণ বা প্রতিটি সংগঠন যেভাবে তীব্র প্রতিবাদ করে আসছে, এভাবেই আসলে প্রতিবাদ হওয়া উচিত এবং এর মাধ্যমে সমাজে অবক্ষয় এবং এই জাতীয় কর্মকাণ্ড বা এই জাতীয় নিন্দনীয় কর্মকাণ্ড ঠেকানোর যে প্রয়াস হয়ে আসছে তাতে আমি সাধুবাদ জানাই। যে যে স্তরে আছে, যে যে পর্যায়ে আছে, সেখান থেকে প্রতিবাদ এবং নিন্দা এবং এর সুষ্ঠু বিচারের দাবিতে আমাদের এক হওয়া অত্যন্ত দরকার এবং আমি আশা করি যে আমরা এই অবক্ষয় থেকে উত্তরণের জন্য আমাদের মন মানসিকতাকে এবং সামাজিক মূল্যবোধকে একটু পজিটিভ দিকে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ আপনাকে। শুনলাম আমরা যে আসলে সবখানেই আমাদের প্রতিবাদটা গড়ে তুলতে হবে প্রতি ঘরে ঘরে, এবং প্রতিটি মেয়ের উচিত সবকিছু বিষয়ে সম্যক ধারণা রাখা, যাতে করে এসব সমস্যার সমাধান তারা তৎক্ষণাৎ কিছু না কিছু ভাবে, কোনো না কোনোভাবেই নির্মূল করতে পারে। এ পর্যায়ে এক্ষেত্রে সবারই আসলে ভূমিকা রাখাটা অত্যন্ত জরুরি এবং আমাদের পারিবারিক যেসব শিক্ষা, সেই শিক্ষাকে অবশ্যই উন্নত করাটা খুবই দরকার আজকাল সময়ে। এ পর্যায়ে আমরা যুক্ত হতে চাইব সনন ঢাকায়ের অন্যতম সংগঠক এবং আবৃত্তি যোদ্ধা মাশকুর এস ছাত্তার কলনের সাথে। দাদা, এ পর্যায়ে আমরা আপনার কাছ থেকে কি শুনবো? আচ্ছা, আমি নির্মলেন্দু গুণের একটি কবিতা আছে, একটু ফিলসফি আছে কবিতার মধ্যে, দর্শন আছে। বজ্রচের আধার, নির্মলেন্দু গুণ। আমার নাম আমার মনে আছে, আমার বাবার নামও আমি জানি, আমার দাদার নামও আমার জানা, কিন্তু আপনি যদি আমাকে আমার ঠাকুরদার 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 নাম বলতে বলেন, তাহলে আমি বলবো তার আগে আমাকে এক গ্লাস জল দিন। জলপান করে দেহের শক্তি সঞ্চয় করে নিয়ে আমি বসবো ভাবতে। ভাববো তিনি যখন ছিলেন, আরে ছিলেন মানে কি, নিশ্চয়ই ছিলেন। তিনি যখন ছিলেন তখন নিশ্চয় তার একটা নাম ছিল। গাছের নাম থাকে, মাছের নাম থাকে, পাখির পর্যন্ত নাম থাকে, আর তার ছিল না? আমার মনে হয় তার একটা খুব সুন্দর চমৎকার নাম ছিল, কোন রমণী। হয়তো মনে মনে সেই নাম জপ করতেন, হয়তো ভালোবেসে বেলি ফুলের মালা গেঁথে জলে ভাসাতেন তার নাম স্মরণ করে। আমি আমার দূর 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 প্রপিতামহের কথা ভাবতে ভাবতে কত কত বিনিদ্র রাজ্যে কাটিয়ে দিয়েছি, তার কোনো ইয়াত্তা নেই। অবশেষে কাল রাতে হঠাৎ আমার মনে হলো, আরে পেয়ে গেছি, পেয়ে গেছি। তার নাম ছিল গগন। নামের সত্যতা পরীক্ষা করবার জন্য আমি ঘর থেকে গভীর রাতে বেরিয়ে এসে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালাম। আকাশে তখন একটিও তারা ছিল না। ঘন কালো মেঘে মোড়ানো ছিল আকাশের সেই মুখ।
আমি আমি সেই অদৃশ্য আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে ডাকলাম, গগন, গগন। হাজার বছরের স্তব্ধ নীরবতা ভঙ্গ করে তখন একটা অচেনা পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। আমি আমি পূর্বে কখনো এরকম পাখি দেখিনি তো, তাই প্রথমে একটু ভয় পেল, কিন্তু কিন্তু তার ডানার ঝাপটা এসে আমার গায়ে লাগতেই আমার আমার গ্রীষ্মকালীন তপ্ত দেহখানি জড়িয়ে গেল মুহূর্তে। কি যে ভালো লাগলো আবার। আমি আমি আবারও চিৎকার করে বললুম, হে আমার অনন্তের পাখি, হে আমার হারিয়ে যাওয়া দূর 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 প্রপিতামহ, আমি আপনাকে দেখতে চাই, দয়া করে আমাকে দর্শন দিন। যেন হাজার 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 বছর পরে তিনি তার বুক চিরে ঠা ঠা শব্দে বজ্রের বজ্রের লণ্ঠনটি জ্বালালেন। ধন্যবাদ মিতু। পড়লাম নির্মলেন্দু গুণের কবিতা বজ্রচেরা আধার। ধন্যবাদ। অসাধারণ একটি পরিবেশনা শুনছিলাম এতক্ষণ মুগ্ধ হয়ে। ধন্যবাদ দাদা, আবারও আপনাকে জানাই। এই পর্যায়ে আমরা যুক্ত হব সুস্মিতা সরকার দিদির সাথে। দিদি, যে বিষয়টা জি আমরা শুনতে পাচ্ছি, যে বিষয়টা আজকের এই কবিতার অনুষ্ঠানে ফিরে ফিরে আসছে, সেটা হচ্ছে আমাদের চারপাশে যে অনভিপ্রেত ঘটনাগুলো ঘটছে, যার প্রতিবাদ হয়তো সবাই সবার মতো করে করছি বা করার চেষ্টা করছি বা প্রতিবাদে সামিল হচ্ছি, কিন্তু এই যে অনভিপ্রেত ঘটনাটা, সেটা তো বন্ধ হচ্ছে না কোথাও একটা। সেই মর্মান্তিক এবং পাশবিক ঘটনাগুলো যেগুলো মানুষ হিসেবে একটা প্রশ্নচিহ্নের সামনে আমাদের দাঁড় করায়, সেগুলো ঘটেই চলেছে। এবং এই ঘটনার সূত্রপাত কোথায় ছিল বা এর শেষ কোথায় কেউই আমরা জানি না, কিন্তু পৃথিবীর আদিমতম সময় থেকে নারীকেই ব্যবহার করা বা নারীর সমস্ত গুণ হোক, শিক্ষা হোক, যা কিছুই থাক, কিন্তু এই আদিমতম আকর্ষণ থেকে সমাজ, পরিস্থিতি, মানুষের পাশবিক প্রবৃত্তি কোনোটাই মুক্ত হতে পারছে না। তো এখন যে কবিতাটি বলবো, এটাও ভীষণ শোনা কবিতা সবারই। এবং এই আদিমতম যে চেতনা, আমাদের সামাজিক পরিপ্রেক্ষিতে আমরা যেরকম ঈশ্বর প্রদত্ত একটা জগতের কল্পনা করি, সেখানেও এই আদিম রূপটা ফিরে ফিরে আসে। এই কবিতার মধ্যেও তার প্রতিফলন হয়েছে। সব্যসাচী দেবের লেখা বেহুলা ভাষণ, সেই কবিতাটা শোনাচ্ছি আমি। হে দেখ চক্রবালে নিহিত জবা কুসুম শঙ্কাশ সূর্য, এখনো বিলম্ব আছে তোমার উদয়, এখনো নক্ষত্ররা তাদের দরিদ্র আলো সাজিয়ে দিচ্ছে কুণ্ঠিত ডালায়। কিন্তু আমার আর সময় নেই, যাকে মনে হচ্ছে ভয়ের মতো শীতল আর কুহেলিময়, সেই নদী এখন আমার পথ। আমার সম্বল নেই অন্য কিছু, আমাকে মনে রাখতে হবে আমি নারী, আমার বৈধব্য এখনো তরুণ, আর আমার সঙ্গে শুধু এক মৃত, যার শরীর একটু আগেও আমাকে বিদ্ধ করছিল তীব্র আশ্লেষে। এখন সে বিনষ্ট, যেমন বিনষ্ট আমার জনপদ। এই ধত্ত উৎস থেকে আমি যাত্রা শুরু করলাম। আমার প্রয়োজন নেই সংস্কারে, অনুশাসনে, আমার সময় নেই। এখন আর মনে নেই কি ছিল যাত্রা লগ্নে, মনে নেই রোদ বৃষ্টির সংবাদ। কেবল আচ্ছন্ন স্বপ্নে ফিরে আসে প্রিয় মানুষেরা। কতবার রাত্রি নামলো, স্রোত হয়ে উঠলো কুটিল, লোভী পুরুষেরা বাড়াতে চাইলো নো। কতবার সূর্য উঠলো অর্জুন গাছের আড়াল থেকে,
শূন্য দিগন্ত থেকে ধারালো ঠোঁটে সেনেরা ছিঁড়তে চাইল সব দেহ। আমার সখা, আমার ভূমি। আর এখন তোমাদের সামনে আমি। হে দেবতারা, আমি জানি তোমাদের দৃষ্টি হয়ে উঠছে বিহ্বল। আমার ঝঞ্ঝাছিন্ন কাঁচুলির অসহায় আড়াল লুব্ধ করছে তোমাদের। তোমাদের কামনাকে প্রত্যাখ্যান করার শক্তি নেই আমার, কেননা তোমরা বহু পূজিত দেবতা, আমার ভাগ্য বিধাতা। কেননা যে হতে পারতো আমার পরিত্রাণ, আমার আশ্রয়, আমার সেই স্বদেশ এখন সব মাত্র। যা ছিল আমার স্বপ্ন, আমার নিজস্ব কুসুম, তাকে বিষাক্ত করেছে সেই দেবী। আর হায়, সে তোমাদেরই স্বজন। বারবার শক্তি রাসফালনে অপ্রাপণীয়কে ছিনিয়ে নেবার যে কুটিল ইতিহাস তোমাদের সৃষ্টি, মনুষ্য শুধু শুরু করেছিল তার নতুন অধ্যায়। অভিযোগ নেই, স্বধর্ম থেকে বিচ্যুত নয় সে, বরং সংশয়ের হতো তাই যদি মনুষা আমাকে দিত সুখ, যদি দেব সুলভ ক্রূরতার বদলে তার নয়নে বর্ষিত হতো ক্ষমা, সেই প্রতারণা আনত ভ্রান্তি। আমি কৃতজ্ঞ তোমাদের হিংসা ঝাঁপিয়ে পড়েছে কোনো আড়াল না রেখেই। তবু হে দেবতারা, আজ তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি এই বলে যে ফিরিয়ে দাও এই সবের প্রাণ। ভিক্ষা নয়, বিনিময়ে দেব তোমাদের যা কাঙ্ক্ষিত, বাণিজ্যের শর্তে। তোমরা দেবে প্রাণ, আর আমি দেব আর কিছু নেই, তাই আমার যৌবন। দেবতারা প্রস্তুত হও, এই আমি ছুঁড়ে ফেলছি আমার স্তনাংশ, এই ছুঁড়ে ফেললাম সব আভরণ, আর একবার মুহূর্তের জন্য অবরুদ্ধ করো দৃষ্টি। আমি নগ্ন করলাম আমার শরীর, আর এই নামিয়ে রাখলাম মৃতদেহ। এসো দেবতারা, দেখো, এই আমার দেহ দুলে উঠছে নাচের ছন্দে, দুলে উঠছে বিসর্জনের প্রান্ত থেকে বোধনের সীমানায়, দুলে উঠছে জীবনের নেশায়। এসো দেবতারা, তোমাদের দৃষ্টি লালন করুক আমার নগ্নতা, আমার নারীত্ব। আমার কামনীয় নেই অন্য কিছু প্রাণ ছাড়া। ওঠো, জেগে ওঠো মৃত, আমার স্বভূমি, আমার নতুন জন্মের আশ্রয়। জাগো লক্ষিন্দর, জাগো। এসো, আমার হাত ধরো লক্ষিন্দর, আমার প্রিয়। তুমি ফিরে এলে মৃত্যুর অধিত্যকা থেকে ভালোবাসার প্রাঙ্গণে। শুধু যদি জানতে কোন মূল্যে তোমার ওষ্ঠে ফিরে এলো উষ্ণতা। এসো, আমার হাত ধরো লক্ষিন্দর, তোমার জন্য পণ্য করেছিলাম যে শরীর, গ্রহণ করো সেই শরীরকে। আমাকে দাও জননী হবার ভাগ্য, যেন আমার সন্তানের স্মৃতিতে থাকে তার মার লাঞ্ছনার জ্বালা। তার শিরায় আমি ঢেলে দেব বিষ, সেই বিষের দহনে জ্বলে যাবে দেবভূমি। আমাকে সেই ভাগ্য দাও লক্ষিন্দর। প্রিয় আমার, স্বদেশ আমার। যে সামাজিক চিত্রটা, মানে যে বিষয় নিয়ে আমরা ঘুরে ফিরে আসছি, এখানে একটা সামাজিক চিত্রের মাধ্যমে সেই বিষয়টাই কিন্তু চিত্রায়িত হয়েছে কবিতার মাধ্যমে। আহ নারীর সমর্পণ, নারীর নিবেদন, এই যা কিছু সেই আদিমতম সেই পাশবিক ইচ্ছের প্রতিফলন, যেটা অন্য রূপে এখন আমাদের মর্মাহত করছে। সমাজে ঘুরে ফিরে সেই নারকীয় ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আদিম কাল থেকেই এই জিনিস কিন্তু চলে আসছে। এটাই কবিতার মাধ্যমে বলার চেষ্টা করলাম।
ধন্যবাদ দিদি, আপনার কবিতার মাধ্যমে আমাদের এই সময়কার চিত্রপট তুলে ধরার জন্য। আমরা চাই নারীরা জেগে উঠুক বারংবার এবং হাত থেকে বাঁচুক এসব নরপিশাচদের। এ পর্যায়ে আমি যুক্ত হতে চাইব উমি সিং মার্মার সঙ্গে। দিদি, এ পর্যায়ে কি শুনতে পাবো? আবারও ধন্যবাদ জানাচ্ছি দীপাকে। এ পর্যায়ে আমি শোনাতে চাইবো আমার নিবেদন যেটি, তা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবছর। সেই জাতির পিতাকে স্মরণ করেই আমার নিবেদন কবি আমি আজ কারো রক্ত চাইতে আসি। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্ত স্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক। নাখোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক আমার পায়ের তলায় পূর্ণ মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, সেই পলাশের কথা রাখলাম, আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারোর রক্ত চাইতে আসি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছি। ধন্যবাদ। ধন্যবাদ দিদি, আপনার এত সুন্দর পরিবেশনার জন্য। একটি জনপ্রিয় কবিতা, তারপরেও যতবারই শোনা যায় ততবারই ভালো লাগে শুনতে। এবং শেখ মুজিবুর রহমান একটি ভালোবাসার নাম আমাদের জন্য। তাকে সবাই আমাদের মনে স্থান দিয়েছি, আমাদের প্রাণে লালন করছে তাকে, এবং করে যাব যতদিন বাংলাদেশ থাকবে। আমরা যুক্ত হতে চাইব উচ্চারক আবৃত্তিকুঞ্জের অন্যতম সদস্য শামীমা ইয়াসমিনের সঙ্গে। আপু, এই পর্যায়ে কি শুনবো আপনার কাছ থেকে? ধন্যবাদ দীপা। এ পর্যায়ে নিবেদন করছি মাহবুবুল আলম চৌধুরীর গড়াত ভাঙার সংগ্রামীরা জাগো। পৃথিবীর এখন 210 ডিগ্রি জ্বর, মাথায় জলপট্টি দেয়ার কেউ নেই। বুশের সভ্য নামিক দুর্দহনে পৃথিবী যন্ত্রণায় কাতরাচ্ছে। ইসরায়েল ভেঙে দিয়েছে তার হাঁটুর শক্তি, গুয়ান্তানামোর নির্যাতনে ভেঙে গেছে তার বুকের পাঁজর। ইরাক হরণ করেছে তার চোখের দীপ্তি, ভার্জিনিয়ার ছাত্র হত্যা তার হৃৎপিণ্ডকে করেছে বিদীর্ণ। ফিলিস্তিনিদের রক্ত আর অশ্রু ধ্বংস করে দিয়েছে তার বাহুর দৃঢ়তা। পৃথিবীর এখন 210 ডিগ্রি জ্বর, মাথায় জলপট্টি দেয়ার কেউ নেই। রোমালুলা, আইনস্টাইন, আরাগো, রবার্ট ফ্রস্ট, রবীন্দ্রনাথ
স্বর্গের বেষ্টনী ছেড়ে একবার উঠে এসো বর্তের মৃত্তিকায়। পৃথিবীর এখন 210 ডিগ্রি জ্বর, মাথায় জলপট্টি দেয়ার কেউ নেই। আইনস্টাইন, তোমার বিজ্ঞানের ফর্মুলা কেড়ে নাও দৈত্যের হাত থেকে। রোমারোলা আবারও গর্জে ওঠো, আমি বিশ্রাম নেব না। আরগোর কণ্ঠে আবারও ধ্বনিত হোক যুদ্ধবাজদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। রবার্ট ফ্রস্ট, বলো আমি এখনো জেগে আছি। রবীন্দ্রনাথ, আবারও ডাক দিয়ে যাও। দানবীর সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতেছে যারা পৃথিবীর ঘরে ঘরে। শিলারের মানব জাতিকে আলিঙ্গন করো। কবিতাকে অবলম্বন করে বিটোফেনের নবম সিম্ফনি সুরে বেজে উঠুক লক্ষ কোটি পিয়ানো আর বেহালা। গড়াত ভাঙার সংগ্রামীরা জাগো, আবারও জেগে ওঠো মুক্তিদাতা লেনিন। পৃথিবীর এখন 210 ডিগ্রি জ্বর, মাথায় জলপট্টি দেয়ার কেউ নেই। ওয়াল্ট হুইটম্যান, তুমি কি আবার কে উঠবে না মানবতার গান? পাবলো নেরুদা, আবারও মুখরিত করো তোমার কবিতায়। আবারও বলো শান্তি নামুক, শান্তি নামুক শীতের শেষের বিন্দুর মতো সবুজ ঘাসে। শান্তি নামুক ভার্জিনিয়ার দৃষ্টি তরুণ তরুণীর কবরের উপরে। শান্তি নামুক পৃথিবীর প্রতিটি ঘরে। এসো, এসো ন্যায় যুদ্ধের মন্ত্রদাতা প্রভু শ্রীকৃষ্ণ। এসো অহিংসার অমৃতবাণীর ঘোষক ভগবান তথাগত। স্বর্গের আলোতে প্রাণীর প্রদীপ জ্বালিয়ে এসো মহাত্মা যিশু। হীরা পর্বতের গুহা ছেড়ে শান্তি ও সাম্যের পতাকা নিয়ে এসো বরু ভাস্কর মহান্তি প্রিয় মোহাম্মদ। নরশ্রেষ্ঠ মহাত্মা গান্ধী, অহিংসা ও সত্যাগ্রহের মন্ত্র আবার ছড়িয়ে দাও বিশ্বব্যাপী। এসো, এসো বিশ্বনন্দিত আব্রাহাম লিঙ্কন, ঊর্ধ্বে তুলে ধরো গণতন্ত্রের পতাকা। টুঙ্গিপাড়ার কবর থেকে উঠে এসো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে আবারও বলো, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পৃথিবীর এখন 210 ডিগ্রি জ্বর, মাথায় জলপট্টি দেয়ার কেউ নেই। এমনি করে কি পৃথিবী মরে যাবে দুঃসহ দহনে? মানবতার শ্রেষ্ঠ সন্তানেরা আবারও জেগে উঠো। পৃথিবীকে আপন মহিমায় হাজার হাজার বছরের সভ্যতার মর্যাদায় করে তোলো। মহেঞ্জোদারো, হরপ্পা, অজন্তা, ইলোরা, ভারত, চীন, গ্রিস, রোম, মিশর, পারস্য, ব্যাবিলনের মতো পুরাতন সভ্যতার উত্তরাধিকারীরা জেগে উঠুন। গরাদ ভাঙার সংগ্রামীরা জাগো, গ্যাটের মতো ডাক দিয়ে যায়, গড়ে তুলো আবার নতুন পৃথিবী, আরো মহত্তর করে হৃদয়ের মাধুর্য দিয়ে। গরাদ ভাঙার সংগ্রামীরা জাগো, গরাদ ভাঙার সংগ্রামীরা জাগো, গরাদ ভাঙার সংগ্রামীরা জাগো, গড়ে তোলো নতুন পৃথিবী, আরো মহত্তর করে হৃদয়ে মাধুর্য দিয়ে। ধন্যবাদ আপু। খুবই সময় উপযোগী একটি কবিতা আপনার কাছ থেকে শুনলাম। পৃথিবীর আসলে এখন 210 ডিগ্রি জ্বর। সব দিক থেকেই আজ বিশ্ব তথা বাংলাদেশ, ভারত একটি এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যার জন্য আমাদের এমন কিছু মানুষ আবারও চায় যারা নিজ হাতে আবারও গড়ে তুলবে আমাদের। এই পর্যায়ে আমরা আরো একবার যুক্ত হতে চাইব পশ্চিমবঙ্গের অতিথি শিল্পী সুস্মিতা সরকারের সঙ্গে। দিদি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আপনার একটি নিবেদন শুনতে চাই। দুই বাংলার মানুষ কবিতার সূত্রে একসাথে আমরা এই আয়োজনে, তো এই যে দুই বাংলা আমাদের এখন বলতে হচ্ছে, বাংলা অবিভক্ত ছিল, এখন দুটো আলাদা পরিবেশে আলাদা দেশ, রাজ্যের বেড়া জাল আমাদের মাঝখানে, তো তার একটা বেদনা আছে, কিছু হারিয়ে যাওয়ার স্মৃতি আছে ওখান থেকে এখানে আসা মানুষ বা এখান থেকে যারা চলে গিয়েছেন সবার ক্ষেত্রে। তো সেই বেদনাটি একটি কবিতার মাধ্যমে ধরার চেষ্টা করছি। আল মাহমুদের লেখা নোলক। আমার মায়ের সোনার নোলক
হারিয়ে গেল শেষে। হেথায় খুঁজি কোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না, আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে। দল ছাড়িয়ে বন হারিয়ে গেলেম বনের দিক, সবুজ বনের হরিৎ দিয়ে করে রে ঝিকমিক। বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরে ফিরতে চাই। কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাখপাখালি, বনের সাধারণ। সবুজ চুলে ফুল পিঁধেছি, নোলক পরি না তো। ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো হাত পাতো। বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক, হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ। এলিয়ে খোঁপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরে ফিরব না। ধন্যবাদ দিদি। আল মাহমুদের একটি অসাধারণ কবিতা হলো নোলক, যেটি আমাদের পাঠ্যপুস্তকেও অন্তর্ভুক্ত আছে। একটি সুন্দর কবিতা। ধন্যবাদ আপনাকে এই কবিতাটি শোনানোর জন্য আমাদের। এ পর্যায়ে আমরা আবার যুক্ত হতে চাইব কল্লোল স্যারের কাছে। ধন্যবাদ মিতু। সুস্মিতাদির আবৃত্তি শুনে মুগ্ধ হয়েছি আমাদের উচ্চারকের শামীমা ইয়াসমিন এবং চট্টগ্রামের আর এক আবৃত্তি শিল্পবন্ধু উমেশ সিং মার্মা, আমাদের শিল্প সহযাত্রী, এবং মিজান ভাই তো আছেনই। আমি খুব মুগ্ধ হয়েছি যে তিনি এত চমৎকার করে ছোট্ট করে কথা বলেন। আলোচকরা শান্ত দীর্ঘ করে কথা বলেন, কিন্তু মিজান ভাই এত ছোট্ট চমৎকার সুন্দর করে কথা বললেন তিনি, তাকে আমার আন্তরিক ধন্যবাদ। বিষাদ ছুঁয়েছে আজ মন ভালো নেই, হ্যাঁ, একটু মন ভালো করে দেওয়ার কবিতা একটি। পলি পারভিন যদি এখানে থাকে, আমাদের নিয়মিত দর্শক শ্রোতা, তাকে নিবেদন করে, আমি জানিও আমি আমার সব অনুষ্ঠানগুলোই প্রায় দেখে, পলি পারভিনকে নিবেদন করে পড়ছি মন ভালো করে দেয় একটি কবিতা। আদিত্য অনিক বাংলাদেশের কবি, তার কবিতা লবণ। বইমেলায়, থিয়েটারে, ক্যাফেটেরিয়ায়, পয়লা বৈশাখে কিংবা বসন্ত উৎসবে শুধু মেয়েটির চোখে পড়ার দুঃসহ চেষ্টা ছাড়া ছেলেটি একেবারেই সাধারণ। মেয়েটি রূপে ও লাবণ্যে, ফ্যাশনে ও বসনে আগাগোড়া বিস্ফোরণ। এক ঝাঁক উজ্জ্বল প্রজাপতির ভিড়ে ছেলেটি একেবারেই অপাঙ্ক্তেয়। তবু একদিন অতি বড় সাহস করে বলেই ফেললো, আমার সাথে চা খাবে? ছেলেটির দুঃসাহসিক অফারে অবাক হয়ে মেয়েটি বলল, হ্যাঁ চলো। মেয়েটির মুখোমুখি বসা ছেলেটির বুক ধড়ফড়, আড়ষ্ট জিহ্বা চায়ে চুমুক দিয়ে বলল, ওয়েটার, আমাকে একটু লবণ দিন না। মেয়েটি অবাক হয়ে বলল, সে কি, তুমি চায় লবণ খাও নাকি? ছেলেটি বলল, হ্যাঁ, লোনা চায়ে চুমুক দিলে আমার চোখে ভেসে উঠে আমার গ্রাম, লোনা জলে ভেসে যাওয়া আমার বাবা মায়ের মুখ। মেয়েটি খুব মনোযোগ দিয়ে শুনলো ছেলেটার কথা, তারপর বলল, আমি কখনো সাগর দেখিনি, আমার বাড়ি পাহাড়ে, সেখানে গা ছুঁয়ে উড়ে যায় কোমল মেঘ পাখির মতন। সাগর এবং পাহাড়ের গল্প ক্রমেই নিবিড় থেকে নিবিড়তর হলো দিনের পর দিন। তারপর তারপর প্রেম, বিয়ে, সংসার, এবং অবশেষে বুড়ো আর বুড়ি। বুড়ো মারা যাওয়ার আগে বুড়ির হাতে একটা চিঠি দিয়ে বলল, খবরদার এখন খুলবে না, আমি মারা যাবার পর চিঠিটা খুলবে। বুড়ো মারা যাবার পর
বুড়ি চিঠিটা খুলল। তাতে লেখা, লবণ দিয়ে চা আমি কখনোই খেতাম না। সেদিন তোমার সামনে থতমত খেয়ে চিনি চাইতে গিয়ে লবণ চেয়ে ফেলেছিলাম, আর বোকামি ঢাকতে অমন গল্প ফেলেছিলাম। আর তাই 40 বছর ধরে তোমার হাতের লবণ চা খেয়ে গেলাম। তোমার হাতের লবণ চা খুব মিষ্টি। বুড়ি প্রতিবেশীদের বাড়িতে বেড়াতে গেল একদিন, তাকে চা দেয়া হলো। বুড়ি বলল, আমাকে আমার চা একটু লবণ দিন না। প্রতিবেশী অবাক হয়ে বলল, সে কি, আপনি চায়ে লবণ খান নাকি? বুড়ি বলল, হ্যাঁ, লবণ চা যে খুব 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 মিষ্টি। নিবেদন করলাম ধন্যবাদ। আমার সম্ভবত সর্বশেষ নিবেদন, আদিত্য অনিকের লবণ। ধন্যবাদ দাদা। একটি বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটি কবিতা এটি লবণ, এবং ভালোবাসার একটি বহিঃপ্রকাশ এই কবিতায় ঘটেছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা উমি সিং আপুর কাছে ছোট্ট করে কিছু শুনতে পাবো কিনা। উমি সিং আপু, ধন্যবাদ দীপাকে। আবারও খুব চমৎকার উপস্থাপনা, খুব চমৎকার ভাবে আমাদেরকে খুবই উপস্থাপন করছে স্ক্রিনে, এবং আমি খুবই অবাক হয়ে গেলাম বাচিক শিল্পী কল্লোলের এই শেষ নিবেদনটা। আমার প্রচন্ড পছন্দের একটা কবিতা, এবং এত চমৎকার করে উপস্থাপন করেছে, অশেষ অশেষ কৃতজ্ঞতা। আর সুস্মিতা দিয়েও ভীষণ ভীষণ ভালো করেন, আমি খুব মুগ্ধ হয়ে শুনছি। সেই সাথে হচ্ছে আহ শামীমা আপুর সাথে আমার প্রায় দেখা হয় উচ্চারকের বন্ধু সংগঠন হিসেবে, তিনি চমৎকার করছেন। সেই সাথে আমাদের আজকের অতিথির কাছেও কৃতজ্ঞতা জানাই। আমার শেষ নিবেদন একদম ছোট্ট করে দুটো কবিতা। শুরুতেই দীপা বলেছিল কেমন আছি, সেই ভালো আছি, ভালো থাকা নিয়েই হচ্ছে একটি কবিতা, জন্ম মৃত্যু জীবন যাপন আবুল হাসানের। মৃত্যু আমাকে নেবে, জাতিসংঘ আমাকে নেবে না। আমি তাই নিরপেক্ষ মানুষের কাছে কবিদের সুখী সমাবেশে আমার মৃত্যুরাতে বলে দিতে চাই, শুধু ক্ষান্ত হন, গোলাপ ফুলের মতো শান্ত হন। কি লাভ যুদ্ধ করে, শত্রুতায় কি লাভ বলুন? হাতে করতে এত লোক, পত্রিকা তো কেবলই আপনাদের ক্ষয়ক্ষতি, ধ্বংস আর বিনাশের সংবাদে ভরপুর। মানুষ চাঁদে গেল, আমি ভালোবাসা পেলাম। পৃথিবীতে তবুও হানাহানি থামলো না। পৃথিবীতে তবুও আমার মতো কেউ রাত জেগে নীলুক নিখিলের গান, দারিদ্রের এত অভিমান দেখলো না। আমাদের জীবনের অর্ধেক সময় তো আমরা সংক্রমে আর সন্তান উৎপাদনে শেষ করে দিলাম। শুধু কিন্তু তবু জীবনে কয়বার বলুন তো আমরা আমাদের কাছে বলতে পেরেছি ভালো আছি, খুব ভালো আছি। আমার আরেকটা ছোট্ট নিবেদন, প্রতিবাদ দিয়ে শুরু করেছিলাম, প্রতিবাদ দিয়ে শেষ করবো। আমার প্রিয় একজন কবি রবিশঙ্কর মৈত্রী সমাজ, রাম রাবণের গল্প বলে আজও মানুষ মানুষকেই বধ করে। রোজ রোজ কত সীতাহরণ হয়, রাবণকে কেউ দোষে না। রাম তো নাম মাত্রই, সীতা উদ্ধারে পুলিশও আর আসে না। পিতার সত্য মিথ্যার অযোগ্য অসহায় দুর্বল ভীরু পুত্রগণ পঞ্চবটি উজাড় করে বসিয়েছে কানার হাট বাজার। প্লট ফ্ল্যাট দোকান বেচা কেনাই খুবই সক্ষম তারা। রুদ্ধ ঘরে তলে তলে ফলে জলে রামরাবতী লেগেছে, বাইরে তো আগুন নিয়ে কে গালাগালি করে, আগুন নিয়ে কে গালাগালি করে। কৃতজ্ঞতা জানাই আমাদের বন্ধু সংগঠন উচ্চারক আবৃত্তি পুজোকে, স্বপ্নযাত্রীর পক্ষ থেকে আমার পক্ষ থেকে, এবং
সকল আবৃত্তি শিল্পী আজকের প্রধান আলোচক এবং ধন্যবাদ দিদি। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ছোট্ট করে শুনতে চাইবো আজকের অনুষ্ঠান কেমন লাগলো মিজান ভাইয়ের কাছ থেকে। ভাইয়া ছোট্ট করে 2 লাইনে কি শুনবো আজকে, কেমন লাগলো আপনার? ধন্যবাদ দীপা দাস মিতু। আসলে আবৃত্তির মাধ্যমে কোনো এক ক্রান্তি পরিস্থিতি যত চমৎকার ভাবে উপস্থাপন করা সম্ভব হয় এবং এর প্রতিবাদের ভাষা যে এত চমৎকার ভাবে উপস্থাপন হয়ে এসেছে, এটা আজকের অনুষ্ঠানে সংযুক্ত না হলে হয়তো আমার অজানা হয়ে থাকতো। আবৃত্তির ছন্দে কখনো আমি আজকের অনুষ্ঠানে কখনো আমি হতাশায় ডুবেছিলাম, কখনো আমি বর্তমান পরিস্থিতির চিত্র অনুভব করতে পারছিলাম এবং কখনো বা এর প্রতিবাদের ভাষা অনুভব করতে পারছিলাম এবং একই সাথে কিছুক্ষণ হতাশায় ডুবেছিলাম, আবার একই সাথে মাকসুরে সাত্তার কল্লোলের কবিতা শুনে মন ভালো হওয়ার একটি অনুভূতি ভিতরে জন্মেছে। একই সাথে সুস্মিতা সরকার কলকাতা থেকে ওনার যে আবৃত্তি শুনছিলাম, নোলক কবিতা আবৃত্তির মাধ্যমে আমি কিছুটা শৈশবে চলে গিয়েছিলাম। তো ধন্যবাদ সবাইকে। কবি মাকসুরে সাত্তার কল্লোল, সুদূর কলকাতা থেকে সুস্মিতা সরকার, উমেন সিং মার্মা এবং শামীম ইয়াসমিনের আজকের চমৎকার এই আবৃত্তি অনুষ্ঠানে আমাদের মতো সাধারণ মানুষকে আবৃত্তির মাধ্যমে বিভিন্ন ছন্দে বিভিন্ন সময় বিভিন্ন অনুভূতিতে সঞ্চালন করার জন্য দীপা দাস মিতু, আপনাকেও ধন্যবাদ। অন্তপুর নিকট দূর 17 পর্বে আমি সম্পৃক্ত হওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। আবারও কোনো এক সময় আপনাদের সাথে সংযুক্ত হতে পারবো বলে আশা রাখছি। ধন্যবাদ সবাইকে। আজকের এই পর্যায়ে আমরা অবশ্যই চাইবো যে এখনকার পরিস্থিতিটা স্বাভাবিক হোক, সবকিছু সুন্দর করেই চলুক। আসুন সবাই মিলে সোচ্চার হই নারী নিপীড়নের বিরুদ্ধে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামী দিন একই সময়ে আমরা আবারও যুক্ত হব অনলাইন আয়োজনে। সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাই। ধন্যবাদ।